যদি প্রথমেই আপনাকে প্রশ্ন করা হয়, যেটি ভূমিকায় বলছিলাম, এই ২ বছরে ৫ আগস্ট ২০২৬ এসে আসলে কতটা ইতিবাচক পরিবর্তন বা নেতিবাচক পরিবর্তন এলো এই জাতির জন্য? আমি তো ইতিবাচক কিছুই দেখি নাই। আমি যা দেখেছি সেটা মানে যা এক্সপেকটেশন ছিল তার একদম উল্টা, মানে পুরো উল্টা। যার জন্য আমরা যারা একসময় আন্দোলন করেছিলাম আমাদেরকে এখন বলতে হয় বা বলছি যে শেখ হাসিনার দিনকাল ভালো ছিল, তখন ডেভেলপমেন্ট ছিল। এখন আমরা কি দেখছি, ধরেন কালকে যে ঘটনাটি ঢাকায় হয়েছে, এইটা কি হুম, কোনো ইতিবাচক ঘটনা? এটা তো সাংঘাতিক খারাপ। আপনি যদি ফরেন ইনভেস্টরদেরকে ডাকবেন আর ওরা এই রিপোর্টিং গুলি হচ্ছে ঢাকার থেকে ওদের ক্যাপিটালে, তাহলে আপনি কি এক্সপেক্ট করেন? তারপরে দেখেন, আজকে প্রমাণ করলেন বর্তমান প্রধানমন্ত্রী, দেখ এই সরকার ইজ এ কন্টিনিউয়েশন অফ দি ইউনূস সরকার। উনি আজকে ইউনূসকে সাথে নিয়ে গিয়ে ওই উদ্বোধন করলেন গণভবনের, যেটাকে জাদুঘর করা হয়েছে। এইটা আপনার সাথে কোনখানে? একটু সংযোজন করি এবং আহ ওই জুলাই জাদুঘর উদ্বোধনের সময় ডক্টর ইউনূস ছিলেন দর্শক সারিতে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজে ডেকে নিয়ে নিলেন মানে স্টেজে, যেই মানুষটির বিরুদ্ধে আর কিছু না হোক 850 শিশু হত্যার অভিযোগ যার বিরুদ্ধে, তাকে আমাদের প্রধানমন্ত্রী ডেকে নিলেন মঞ্চে। মানে এটিও আমাদেরকে আহ মেনে নিতে হবে। জি, আমার আমার মনে হয় প্রধানমন্ত্রী আশ্চর্য হয়েছেন যে উনি ওইখানে কেন আছেন। প্রধানমন্ত্রীকে উচিত ছিল যে ইউনূসকে দিয়ে উদ্বোধন করানো, সেটা সবচেয়ে ভালো হতো। ওর চেয়ে ভালো আর কিছুই হতো না, বিকজ একই তো, ইউনূস আর উনি একই। এইটাতে আরো প্রমাণ হয় দ্যাট আজকের প্রধানমন্ত্রীও পার্ট অফ দি কনস্পিরেসি ছিলেন। তো এরা সব ডিপ স্টেটের লোক হয়ে গেছে, বুঝছেন? তো আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে কোনো কিছু ভালো হবে এই দেশে? আর গণভবনের এই এত বড় এইটাকে ভেঙ্গেছেন ইউনূসরা, এইখানে উদ্বোধন করছেন কে? আমাদের প্রধানমন্ত্রী। এইটা উচিত হয় নাই। এইটা মানে এর চেয়ে নেতিবাচক আর কিছুই হতে পারে না। ইউসি, কেন এই কথাটি বলছি? ওইটা তো সরকারি জায়গা। এই জুলাই জি। জাদুঘর করতে হলে আপনি যে কোনো এক জায়গায় ছোট বাড়ি নিয়ে যা আছে আপনি সেখানে করতেন। এই এত বড় মাঠ নিয়ে আপনি যে করলেন, এইখানে তো আবার একটি ভবন নির্মাণ করতে হবে। এই কারণে করতে হবে বিকজ এই জায়গাটা ওই প্রাইম মিনিস্টারের বাসার জন্য। এইখানে গণভবনে, ঠিক আছে খালেদা জিয়া থাকেন নাই, কিন্তু খালেদা জিয়া এখানে ওনার অনেক অনুষ্ঠানগুলি উনি করেছেন গণভবনে, এই ঈদ বা অন্যগুলি অ্যাজ প্রাইম মিনিস্টার। অপোজিশন লিডার হিসাবে উনি লেডিস ক্লাবে করেছেন বা অন্য জায়গায় করেছেন। তো প্রশ্ন হচ্ছে যে এখানে তো একটি ভবন নির্মাণ হবে, হতে হবে, যেটা প্রাইম মিনিস্টার হাউস হবে। তো এইখানে আপনি জাদুঘর করলেন, কয়দিন রাখতে পারবেন এই জাদুঘর আমার জানা নেই। দিস কুড হ্যাভ বিন ডান, ছোট জায়গায় করতেন। তারপরে ধরেন প্রধানমন্ত্রী কাল না পরশু একটা বক্তৃতায় বলছিলেন যে আমাদের এখানে অনেক ইনভেস্টমেন্ট আসছে, $2 বিলিয়ন একটি এআই ডাটা সেন্টার আমাদের এখানে হতে যাচ্ছে। আই এম শিওর ইউ মাস্ট হ্যাভ হার্ড দিস। আপনি নিশ্চয়ই শুনেছেন জি। ডাটা সেন্টার সিরাজগঞ্জ আর এইসব জায়গায় নাকি হওয়ার কথা আছে। আরে বাবা, ডাটা সেন্টার ওরা আপনাকে কেউ যদি বলে গিয়ে থাকে, এটা কোনোদিন হবে না তো। আপনি প্রধানমন্ত্রী হিসাবে এটা বুঝতে পারেন না? যদি আমার মতন লোক যে একদম অ্যাডমিনিস্ট্রেশনের একদম বাইরে কোনো, বুঝি, আপনার দেশে এই যে কালকের ভায়োলেন্স হলো, আপনার দেশে ইনফ্রাস্ট্রাকচারের অভাব, আপনার পলিটিক্যাল স্পেস যদি না হয় সবার জন্য, তাহলে দে উইল নেভার কাম উইথ দিস ইনভেস্টমেন্ট। প্রবলেম হচ্ছে আপনার বিদ্যুতের প্রবলেম হচ্ছে। আপনি ওইখানে ডাটা সেন্টার করবেন, অনেক হিট জেনারেট করে ডাটা সেন্টার, অনেক পানির প্রয়োজন হয়, ওইখানে পানির লেভেল অনেক নিচে নেমে গেছে। আই ডোন্ট নো হাউ ইউ উইল ম্যানেজ, বাট আই এম শিওর দে উইল নেভার কাম। $2 বিলিয়ন ইজ নট কামিং ডাটা ইস্যু, বিকজ আপনি কালকে যেসব করলেন, আর প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এটাকে কন্ডেম করেন নাই। কালকে ছাত্রদল শিবিরের যে মারপিট
হয়েছে এইটা নিয়ে ওনার কোনো বক্তব্য এখনো আমি শুনি নাই। আমি জানি না আপনারা শুনেছেন কিনা। আর উনি উনি ওদেরকে কন্ট্রোল করারও চেষ্টা করেন নাই। যেভাবে এই জিনিসটা হয়েছে এইটা মারাত্মক। দিস উইল মেক দি কান্ট্রি আনস্টেবল, আরো আনস্টেবল করবে। সো এখন আজকে দেখেন শেখ হাসিনা একটি বক্তব্য রাখবেন, আমরা বা আমার গভর্নমেন্ট এত পেরেশান হয়ে গেছে এইটা নিয়ে। আপনি কেন ইন্ডিয়ান হাই কমিশনারের সাথে এটা কথা বলছেন যে হাসিনাকে বক্তব্য যেন না রাখতে দেন? দে স্টপ হাসিনা? দে ক্যানট, বিকজ খেয়াল রাখতে হবে হাসিনাকে আমি বারবার বলছি, শি ইজ দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। She has not resigned. She has not handed over power to the prime minister, incoming prime minister, but যেই হোক, বা ইভেন তারেক কেও, বা ইভেন ইউনুস কেও উনি হ্যান্ড ওভার করেন নাই পাওয়ার। এই কারণে আমি বলি তারেক শাহ বলেন ডিজোরে প্রাইম মিনিস্টার, এখন উনি দেশ পরিচালনা করছেন, বাট দ্যাট ডাজ নট মিন যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার যদি ইচ্ছা করেন তাহলে উনি সেখানে বসেও তো আদেশ দিতে পারেন। কাকে? আমলাকে আদেশ দিতে পারেন, পুলিশকে আদেশ দিতে পারেন, মিলিটারিকে আদেশ দিতে পারেন। ওই আদেশটা আপনি কার্যকর করবেন কিনা দিস উইল ডিপেন্ড। কিন্তু একটা জিনিস হবে, উনি যদি সেখান থেকে আদেশ দেন এজ দি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, যে আমি এখনো প্রাইম মিনিস্টার আছি, তাহলে কিন্তু এইখানে পুরা আমলা, পুরা ব্যুরোক্রেসি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে একটা হিউজ ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু সেটা কোনো ভ্যালু থাকবে? সেটা কি কোনো ভ্যালু থাকবে? অফকোর্স থাকবে। আপনার 10 জনের মধ্যে 3 জন তো ওইটাকে পালন করার চেষ্টা করবে, হয়তো ডাইরেক্টলি পালন করবে না, নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আপনি, ইটস নট আ কোয়েশ্চেন অফ ভ্যালু, ইটস আ কোয়েশ্চেন অফ অ্যাসারশন দ্যাট আমি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসাবে এই আদেশ দিলাম। আপনাকে বুঝতে হবে হলো বা হলো না ইজ নট ইম্পর্টেন্ট, এইটা হলো অ্যাসার্টিং যে আমি এটা করছি। এই জিনিসগুলি তো হতে পারে। এই জন্য প্রাইম মিনিস্টার, আমাদের যিনি ডিজোরে প্রাইম মিনিস্টার আছেন, হি শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট দিস। হি শুড বি মোর কেয়ারফুল। এত কেন আপনি দৌড়াচ্ছেন? আপনি আপনি যে সব করলেন, এই যে ওনার অ্যাডভাইজার যে মিটিং করলেন বা এর আগে যা হলো, দিস অনলি প্রুভস যে আপনারা খুব শেকি আছেন। ইউ আর ভেরি শেকি। যেদিন থেকে শেখ হাসিনা অ্যানাউন্স করেছেন সেদিন থেকে আপনাদের মানে মনে হচ্ছে যে পায়ের তলায় জমি নাই, এরকম অবস্থা। এর আগে আগে আরো কি কি করবেন শেখ হাসিনা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু আমাদের সাথে তো শেখ হাসিনার কোনো কথা হয় না, কোনো যোগাযোগ নাই। বাট আমি জাস্ট একটা আশঙ্কার কথা বললাম, দ্যাট ইফ দিস থিংস হ্যাপেন কোন পরিস্থিতি হবে। এই জন্যই আমি বারবার বলি দ্যাট শেখ হাসিনা যখন বলেছেন যে উনি দেশে ফিরবেন, ওনার সাথে কথা বলেন, না হলে শি উইল স্টার্ট গিভিং ডাইরেক্টিভস। উনি নিজে ডাইরেক্টিভ দেবেন যে কাকে কি করতে হবে। এটা তো এখন মোটামুটি ওপেন সিক্রেট যে ডিপ স্টেটের কি খেলা ছিল, মার্কিন প্রশাসনের কি খেলা ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে ডিপ স্টেট বা মার্কিন প্রশাসনের যে ব্লুপ্রিন্ট, সেটি না হলে কি এই ধরনের আন্দোলন গড়ে ওঠার কোনো ধরনের সম্ভাবনা ছিল না? দেখেন, আন্দোলন তো জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন অনেক আগের থেকেই চলছিল, ঠিক আছে, ওনার ইলেকশন নিয়ে অমুক নিয়ে। কিন্তু ইভেন বিএনপি তো অনেক আন্দোলন করেছে, তারা অনেক মিটিংস করেছে, অনেক বড় বড় মিটিংস করেছে, কিন্তু তারা কোথাও আন্দোলনকে নিতে পারে নাই। ইভেন তারেক জিয়ারও দেখেছি যে উনিও বক্তব্য দিয়েছেন যে লাশ যত বেশি পড়বে তত দ্রুত শেখ হাসিনার ফলটা হবে, উনি চলে যাবেন বা বেরিয়ে এটা কি যাবেন। তারেক রহমান সাহেব বলেছিলেন? এইটা 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 তো আমি ফেসবুকে দেখেছি। না, এরকম একটি অডিও রেকর্ড বেরিয়েছিল, কথোপকথন বেরিয়েছিল। সেটা হচ্ছে সাবেক মেয়র ঢাকার সাদেক হোসেন খোকা এবং মাহমুদুর রহমান মান্নার মধ্যে, তাদের দুজনের মধ্যে কে না না একজন না, বলছিলেন। ওইটা তো আপনি অনেক অনেক পুরান ইসে চলে গেলেন। সেটা তো খোকা যখন অসুস্থ ছিল, নিউ ইয়র্কে ছিল, তখন ওই আর্মিকে দিয়ে একটা কুটু করানোর ব্যাপারে ওরা আলাপ করেছিল, যার জন্য মান্না ওয়াজ অলসো অ্যারেস্টেড। ওইটা ওইটা না, আমি ফেসবুকে দেখেছি ফোন আলাপে বর্তমান প্রাইম মিনিস্টার বলছেন এই কথাটা। এটা ফেসবুকে একবার না অনেকবার দেখেছি এইটা। সো অনেক এনিওয়ে, কিছু ফেক হয়ে থাকে, মানে সেগুলো হতে তো পারে, জাস্ট আই ডোন্ট নো, বাট দে হ্যাভ নট ডিনাইড ইট। ওরা বলছে না কেন যে না এটা উনি না। আচ্ছা। যদি
ওনাদের যদি আমাদের নজরে এসে থাকে তাহলে নিশ্চয়ই ওনাদের তো একটা ব্যাপক ইয়ে আছে, মিনিস্ট্রি আছে, আছে। সব আছে। হ্যাঁ, ওনারা তো ডিনাই করতে পারেন এই জিনিসটা। তো এই জিনিসগুলি তো ডিপ স্টেটের পার্ট ছিল। এখন যেটা হয়েছে, দ্য ডিপ স্টেট এখন, বিকজ তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়াকে বলেছিল যে আমরা সাউথ এশিয়াকে আমরা নিজেরা হ্যান্ডেল করব, বিকজ ডিপ স্টেট ওয়াজ ট্রাইং টু ওভারথ্রো অল দি গভর্নমেন্টস ইন সাউথ এশিয়া। সবাইকে ওভারথ্রো করার তাদের ইয়ে ছিল, নিজের লোক বসানো, যেটা অবশ্য কোনো লাভ হয় নাই। শ্রীলঙ্কায় কোনো লাভ হয় নাই, ওখানে কমিউনিস্ট পার্টি প্রেসিডেন্ট আছে। আপনার নেপালেও কোনো লাভ হয় নাই। আপনি যে কোনো জায়গায় যান, এখন স্পষ্ট ভাবে লোকজন শেখ হাসিনাকে মনে করছে। ঠিক আছে, তো আমি তো জনগণের মধ্যেই একজন। যখন জনগণ, আমরা মনে করেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা মামলা মোকদ্দমা খেয়েছি। এই জন্য আমি দেখেন ইউনূসের এই কিছুদিনের পর থেকে আমি তো এখন শেখ হাসিনার গুণ গাচ্ছি। কেন গুণ গাচ্ছি? বিকজ শি ডিজার্ভস ইট। আমাকেও তো আমার আল্লাহর কাছে গিয়ে বলতে হবে, আমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি এইগুলি কি করেছো। এই জন্য আমি মাফ চেয়েছি, যাদের বিরুদ্ধে ছিলাম ওদের কাছে মাফ চেয়ে নিয়েছি। আমি যাকে ফ্যাসিস্ট বলেছি মাফ চেয়েছি, বিকজ ইউনূসের চেয়ে বড় ফ্যাসিস্ট তো আর কেউ নাই। এখন আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন বর্তমান, উনি তো ডিজোরে প্রধানমন্ত্রী ইলেকশনের মাধ্যমে এসেছেন, কিন্তু যে ইলেকশন ইউনূস করিয়েছে এই ইলেকশনের ভ্যালিডিটি কত হবে আগে গিয়ে যখন শেখ হাসিনা মাঠে নামবেন, আই ডোন্ট নো। তো এই জিনিসটা এখন, বিকজ আমাদের পাবলিকলি প্রধানমন্ত্রী যে কথাগুলি বলছেন, দোজ আর ভেরি নাইস, ভেরি গুড, এবং আমি সমর্থন করি ওই কথাগুলি। কিন্তু আমি জানি না ওনার মনের ভিতরে কি আছে। ওনার অনেক সময় এইসব যা হচ্ছে দেখে মনে হয় যে উনি মুখে একটি কথা বলছেন ফর পাবলিক কনজাম্পশন, কিন্তু ভিতরে ওনার মনে হয়তো সামথিং এলস আছে। বিকজ এটা যদি না হয়, কালকে এত ঘটনা ঘটলো, এটা উনি থামান নেই কেন? ওয়াই ডিড হি নট কাম আউট উইথ এ স্টেটমেন্ট? উনি আজকে ওইখানে গেছেন উদ্বোধন করতে, এখানে অনেক লোকজন আহত হয়েছে। আপনি আলিয়া মাদ্রাসার ভিতরে ঢুকে মারামারি হয়েছে, মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল কলেজে মারামারি হয়েছে, জগন্নাথে হয়েছে, ঢাকা কলেজে হয়েছে, সিটি কলেজ, এইসব যে এলাকায় সব মারামারি হয়েছে, বোধহয় তিতুমির হয়েছে আমি শুনেছি। তো এইটা কি উনি বলেছেন? এখন পর্যন্ত কন্ডেম করেছেন? করেন নাই। ইউনূস সাহেবের যে এই যে এত বাচ্চা মারা গেল, আমার এই প্রধানমন্ত্রী কি স্পষ্ট ভাষায় দুঃখ প্রকাশ করেছেন? একদম স্পষ্ট ভাষায়? তাও আমি শুনি নাই। তো এই আপনি জিনিসগুলি বলছেন যে আপনি অনুতপ্ত, আপনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বা জি জি। সেই সরকারের নানান ধরনের অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে সরব ছিলেন, কথা বলেছেন, তার জন্য আপনি মাপ চেয়েছেন। আহ আওয়ামী লীগের একটি অংশ থেকে এমনটি দাবি করা হয় যে যখন আহ ওই সরকারের বিভিন্ন দুর্নীতি বা অসঙ্গতি অথবা অপকর্মের বিরুদ্ধে যারা কথা বলেছেন, এই কথা বলার কারণে নাকি এই 24-এর যারা আন্দোলনকারী তারা স্পেসটা পেয়েছে, তারা এটিকে লুফে নিয়েছে, এই জন্যই শেখ হাসিনা সরকারের পতনটা ত্বরান্বিত হয়েছে। আবার আমরা জানি ডিপ স্টেটে খেলা ছিল, মার্কিন প্রশাসনের ব্লু প্রিন্ট ছিল। আবার একথাও সত্য, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যে ডিপ স্টেট সবসময় খেলে হচ্ছে স্রোতের অনুকূলে। তো ওই সময় ব্যাপক অংশের যে মানুষ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারা তাদের ক্ষোভ প্রকাশ করছিল, সেটিকে কাজে লাগিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে সেই সরকার যে অন্যায়গুলো হয়েছে তার বিরুদ্ধে কি মানুষ তখন প্রতিবাদ করবে, নাকি ওটি মনে করে থেমে যাওয়া উচিত ছিল যে না, এরপরে আবার কোন সরকার আসে এই জন্য কোনো ধরনের কোনো প্রতিবাদ করা যাবে না? সেটিও কি সঠিক ছিল, সঠিক হতো? না না, দেখেন আমি একটা কথা বলি, সেটা হলো যখন আমি প্রতিবাদ করেছি, ওই আওয়ামী লীগের অংশ যাই বলুক না কেন, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রতিবাদ যখন করেছে, বিকজ ন্যায়ের সাথে ছিলাম। জি। আমি যখন বলেছি সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, তখন এই কারণে বলেছি যে সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ বলা ছাড়া আমার কোনো উপায় ছিল না, যে ধরনের জাজেস, যে ধরনের হুম, হুম। বিহেভিয়ার ছিল কোর্টগুলির। এখন যেটা দেখলাম তারপরে, ও বাবারে, এইটা তো আরো বেশি ছাড়িয়ে গেছে একদম। মানে কিসের কিসের ইনসাফ? তখন তো তাও কিছু ইনসাফ পাওয়া যেত। এই কারণে এখন আমরা যারা তখন এত বিরুদ্ধে ছিলাম,
আমরা এখন বুঝতে পেরেছি। দেখেন, একটা চেঞ্জ হলে বোঝা যায়। সামনে আমার একটা জিনিস ছিল, সেটা নিয়ে প্রতিবাদ করেছি, সেটা নিয়ে কথা বলেছি। তারপরে যখন একটা চেঞ্জ আসলো, সামনে দেখলাম যে আরেকটি সরকার আছে, এই সরকার কিভাবে চলছে, কিভাবে আমাদের জুডিশিয়ারি চলছে, তখন সে বোঝা গেল যে ওরে বাপ, দ্যাট ওয়াজ স্টিল বেটার। সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশে যে ধরনের সিন্ডিকেশন, যে ধরনের প্রবলেম হচ্ছে, বা ইভেন দেখেন ইদানিং আপনি অ্যাটর্নি জেনারেলকে অ্যাসল্ট করা হয়েছে, আপনি দেখেন এই অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে কি ধরনের সব কথাবার্তা হচ্ছে, ডিএজি এইজি অ্যাপয়েন্টমেন্টস নিয়ে নানান একটা প্রবলেম আছে, ওরকম প্রবলেম দেখি নাই। সো দ্যাট ওয়াজ আ মিস্টেক। অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট আমি ভুল করেছি, আমি মাফ চেয়েছি, এবং আমি বারবার মাফ চাইবো যে ওইটা আমার ভুল ছিল। এবং আমি বারবার এখন শেখ হাসিনার প্রশাসনকে, শেখ হাসিনা যা দিয়েছে দেশকে, এইটার প্রশংসা আমি করব, অবশ্য করব। বিকজ গত 2-2.5 বছরে আমরা কিচ্ছু দেখি নাই, কিচ্ছু হচ্ছে না দেশে, এখনো শিশু মারা যাচ্ছে। আজকে 6 মাসের মধ্যে, যে গত 6 মাসের মধ্যে ল এন্ড অর্ডারের যা সিচুয়েশন হয়েছে, মার্ডার্স যেভাবে হচ্ছে, আই মিন এইটা তো শেখ হাসিনার সময় এরকম এত গ্রাফ উপরে উঠে নাই মার্ডার্স এর। আর আপনি জানেন যে আমরা তো সব খবর পাই না, পুলিশ অনেক খবরগুলি দেয় না, ঠিক আছে? তার মানে যা ফিগার্স পাচ্ছেন এর চেয়ে অনেক বেশি। এইগুলি ধরেন গার্মেন্টসে আপনার মিল কলকারখানা কেন বন্ধ হয়ে যাচ্ছে তারেক রহমান সাহেবের সময়? এত ওয়াই দে আর ক্লোজিং? যে বিকজ বিষয়টা আমি বিদ্যুৎ নাই, গ্যাস নাই, আপনি বন্দোবস্ত করতে পারছেন না কিছু। গত 1.5 বছর বা 2 বছরে আমাদের সবচেয়ে বড় যে ক্ষতির বিষয়গুলো দাঁড়িয়েছে, তার মধ্যে অবশ্যই অবশ্যই সবচেয়ে আগে বলতে হয় মুক্তিযুদ্ধ ইস্যুতে। আমাদের ইতিহাস, একেবারে ইতিহাসের খোল নলচে পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আহ 71কে মেলাইন করার একটা মহোৎসব ছিল ইউনূসের আমলে। আহ এই ক্ষতি আপনার কি মনে হয় যে স্থায়ী ক্ষতি, নাকি এগুলো তারা চেষ্টা করেছে, পারেনি, এগুলো সাময়িক তারা একটা বিজয় লাভ করেছে? পাশাপাশি সাম্প্রদায়িকতাবাদের উত্থান, জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গিবাদী গোষ্ঠীর যে আস্ফালন এখন নানান দিক থেকে জানান দিচ্ছে, এইগুলো কতদূর নিয়ে যাবে আমাদেরকে? না না, এটা তো দেশের দেশের জন্য খুবই খারাপ সিগন্যাল একটা, বাংলাদেশের জন্য। এই জিনিসটা তো কেউ টলারেট করবে না। শুধু টলারেট করবে না, আপনার দেশে বিনিয়োগও আসবে না। আপনার দেশে বাইরের বিনিয়োগ বাদ দেন, আমরা নিজেরাও বিনিয়োগ করবো না, মানে লোকাল যারা আছে ডোমেস্টিক, ওরাও হ্যাঁ, করবে না। তো আপনি আপনি যাবেন কোথায়, বের হবেন কিভাবে এখান থেকে? গায়ের জোরে আপনি লোকজনের কাছে গিয়ে বলতে পারেন যে তুমি এই ট্যাক্স দাও, ওই ট্যাক্স দাও, তারা নতুন আইন করেছে, এগুলি দিয়ে কোনো কাম হবে না তো। দেশ এইভাবে চলে না, দেশ এইভাবে চলে না। আর প্রবলেম হয়ে গেছে কি, যে এই যে আপনার তারেক সাহেবের যে ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটের মধ্যে কোনো ডেপথ নাই, কোনো ধরনের ডেপথ নাই, কোনো ধরনের আপনার ন্যাশনাল ইস্যুস গুলি রিজলভ করার মতন কোনো কিছু নাই। আপনার জুডিশিয়ারিতে নাই, বোগাস হয়ে গেছে জুডিশিয়ারি একদম টোটালি। সরি, আপনাকে কেউ কন্টেম্প করবে না, বিকজ যে জিনিসটা আছে, সমস্যাটা তো বলুন জি। অ্যাজ এ লয়ার বলছি আমি, জুডিশিয়ারির মধ্যে কোনো ডেপথ নাই। কনস্টিটিউশনাল ল যেটা আপনার দেশকে ওগুলি বোঝেই না তারা, ওরা বোঝেই না, ওদের মাথার উপর থেকে সব যায়। আমার আমার কথা হচ্ছে যে কোন ইনস্টিটিউশন আপনি, ঠিক আছে, পার্লামেন্ট এত লম্বা সেশন চললো, একটাও ন্যাশনাল ইস্যু নিয়ে কথা হয়েছে এখানে? খালি ঘোষক, আমার এত বেড হসপিটাল দরকার, আমার এত রাস্তা দরকার। আরে, জিয়াউর রহমান ওয়াজ সাকসেসফুল বিকজ জিয়াউর রহমান ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, নাম্বার ওয়ান। জিয়াউর রহমান ইন্টেলিজেন্স এজেন্সি, মানে পাকিস্তানের আর্মি ইন্টেলিজেন্সি ছিল, তার মেধা ওয়াজ টোটালি ডিফারেন্ট। সো এই মেধা নিয়ে, যে মেধা আমাদের বর্তমান শাসক গোষ্ঠীর আছে, এই মেধা নিয়ে আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন না। দেশের এটা দুর্ভাগ্য কথা যে বলছেন আমরা আপনি, কিছুই করতে পারছি না। জুডিশিয়ারি নিয়ে কথা বলছিলেন, আপনি দেশের ইকোনমিক সিচুয়েশন নিয়ে কথা বলছেন, গ্যাস সেক্টর, ইলেকট্রিসিটি, এনার্জি ইত্যাদিতে অনেক কিছু নিয়ে কথা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, যেই কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাতের মধ্য দিয়ে 5ই আগস্টের সৃষ্টি,
শেখ হাসিনা সরকারের পতন, সেই কোটাও তো এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে, এবং যেই ছাত্র সমাজ বিস্ফোরিত হয়েছিল, তার পেছনে যারাই থাকুক না কেন, ছাত্র সমাজ তো সামনে ছিল, তরুণরা সামনে ছিল, সেই ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য বা শিক্ষা ব্যবস্থার জন্য তো আমরা বিন্দু পরিমাণ ইতিবাচক কোনো পরিবর্তন দেখলাম না, বরঞ্চ আরো বিভিন্ন ক্ষেত্রে সেটি ধ্বংসের চিহ্ন আমরা দেখলাম। আপনি কি বলবেন? না, হবে না তো, বিকজ দেখেন 2018-তে কোটা আন্দোলন শুরু হয়েছিল, যেটা নুরুল হক নূর বা ওরা করেছিল। হ্যাঁ, ওইটা, ওই কোটা আন্দোলনে একটা ডিসিশন হয়ে গেছিল, কোটা থাকবে না বা এত থাকবে, হোয়াট এভার ডিসিশন ওয়াজ টেকেন। তারপরে দেখেন এরা গিয়ে, এই জুডিশিয়ারির তো প্রবলেমই এইটা, জুডিশিয়ারি তো কিছু বুঝতে চায় না বা বোঝে না, নিজেকে খুব মনে করে যে আমরা সাংঘাতিক ব্যাপার, যা আমরা বুঝি আর পৃথিবীতে কেউ বোঝে না। এই জুডিশিয়ারির জন্যই তো শেখ হাসিনার পতনটা হলো। জুডিশিয়ারি ক্রিয়েটেড দ্য প্রবলেমস। ওই কোটা আন্দোলন তো শেষ হয়ে গেছিল, কোটার ব্যাপারে তো শেখ হাসিনা ওয়াজ হ্যাড গিভেন আ ওয়ার্ডিক্ট যে হবে না। তারপরে বা 5% বা কি একটা বলেছিল মুক্তিযোদ্ধাদের জন্য, তারপরে দেখেন কোর্টে নিয়ে ওরা রিভাইভ করে দিল। আরে, হোয়াট আর ইউ টকিং? আপনি কি কেন এটা করতে গেলেন? একজন যাবে কোর্টে, যা ইচ্ছা সে করবে, আর যেখানে আপনার ইন্টারভিন করার কথা সেখানে করেন না, তারপরে গেলে অ্যাপেলেট ডিভিশনের নাটক দেখলেন। এক্ষুনি বসো, তক্ষুনি বসো, বসে হ্যাঁ এটা বাতিল করে দাও। হু ইজ রেসপন্সিবল শেখ হাসিনার এটার জন্য, ফলের জন্য, এই কোটা আন্দোলন নিয়ে? জুডিশিয়ারি। জুডিশিয়ারি তারাই গোলমাল করেছে। তারপরে দেখেন জুডিশিয়ারি যদি 106টা ঠিক করে করতো, তাহলে কিন্তু আমাদের এই পজিশন হয় না। মানে এই জিনিসগুলি তো জুডিশিয়ারি তো মনে করে, আমি জানি না কি মনে করে জুডিশিয়ারি। দে আর ওকে। জুডিশিয়ারির জায়গা থেকে জি, আমার আরেকটি জুডিশিয়ারি জায়গা থেকে আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে 2024-এর 5 আগস্টের আগের নানান ধরনের ঘটনায় নিহত আহত যারা হয়েছেন, সেই সব ঘটনাকে কেন্দ্র করে যে মামলাগুলো পরিচালিত হচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মামলাগুলো নিয়ে এরই মধ্যে অনেক ধরনের প্রশ্ন অ্যারাইজ করেছে আন্তর্জাতিক মহলে, সেটা হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যে ল ফার্ম গুলো রয়েছে, তাদের জায়গা থেকেও নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। আহ, এই মামলাগুলোর আসলে ভবিষ্যৎ কি? ট্রাইব্যুনালের নানান দেখেন ধরনের কার্যকারিতা নিয়ে, জি, দেখেন আইসিটিটাকে তো আমি চ্যালেঞ্জ করেছি হাইকোর্টে। হ্যাঁ, করেছিলেন, সে খারিজ হয়ে হাইকোর্ট গেছে। হাইকোর্ট আমাকে হারিয়ে দিয়েছে, সামারিলি রিজেক্ট করেছে। এগুলো ওরা বোঝেই না। এই কোর্টস যদি না বোঝে তাহলে কি করবেন? আচ্ছা, হারিয়ে দিয়েছে, আমি এখন একটি আপিল ফাইল করব। 106 আমি অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত হেরে গেছি, আমি একটা রিভিউ ফাইল করে দেব। সো আমি তো যেখানে হারছি, আমি অলরেডি একটা কমিশন চেয়েছিলাম ইউনুসের ইনকোয়ারি করার জন্য, হারিয়ে দিল। আর আপনাকে যদি রায় দেখাই, আপনি দেখবেন যে আমি একা আছি, আর সরকারের বা অন্যরা জামাত টামাত সব মিলে, সব অ্যাটলিস্ট 50 জন ওইখানে আছে। ওরা কিভাবে অ্যাড্রেস করে কোর্টকে, আমাকে রুল না দিলে? সবকিছু হাওয়ায় উড়িয়ে দিয়েছে ইউসি জুডিশিয়ারি। এই জুডিশিয়ারি বর্তমান যে পরিস্থিতি, এইটাকে আমি স্পষ্ট ভাষায় বলছি that this is not an independent judiciary, this is not a judiciary যে ইনসাফ দিতে পারবে, this is not a judiciary which can protect our country. আমার শেষ প্রশ্ন, যারা পেছন থেকে খেলছিল 2025-এর 2024-এর এই আন্দোলনে, সেটি সরাসরি বলে ডিপ স্টেট বা মার্কিন প্রশাসন, আহ, তাদের খেলা কি এখনো চলমান, নাকি তাদের খেলায় কোনো পরিবর্তন এসেছে কৌশলে? না না, তাদের খেলা চলমান, ওদের খেলা সবসময় চলমান থাকে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমি আপনাকে বলি, আহ, ওদের এইসব দেশে চলে। ধরেন আমি জানি দের আর স্পেশাল এজেন্টস, বাঙালি স্পেশাল এজেন্টস, ওদের কাজ বাংলাদেশে না, সিআইএ স্পেশাল এজেন্টস কাজ করছে। তারা কাজ করে হয়তো মায়ানমারে, তারা কাজ করে অন্য দেশে। এইখানে অন্য দেশের হয়তো কেউ এইখানে কোনো চাকরি করছে, হয়তো কোনো ইন্টারন্যাশনাল মাল্টি ন্যাশনাল এসে চাকরি করছে, বাট বেসিক্যালি হি ইজ ওয়ার্কিং ফর দ্য সিআইএ। কিভাবে কি করা যায়, এইটা তো ওদের চলমান প্রক্রিয়া, এটা থাকবে। এটার থেকে আপনার আপনার বের হওয়ার কিছু নাই। এটা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিসকে সজাগ থাকতে হবে।
তাহলে তাহলে ইমিডিয়েট রেজাল্ট কি, মানে এরপরে কি হতে যাচ্ছে বা কি হতে পারে? অনেক কিছু তো ঘটলো, আমরা দেখলাম 2 বছর এখন ধরে। এখন এখন এইখানে যা ঘটবে, শেখ হাসিনার আসা যাওয়া যাই আছে, দিস উইল বি ডিসাইডেড বাই ইন্ডিয়া। ইন্ডিয়া আমেরিকানস উইল ডিসাইডেড, কিন্তু হুম, ইন্ডিয়া যা যা বলবে ওইভাবেই হবে। ইন্ডিয়ার উপরে ছেড়ে দিয়েছে তারা। আর কিন্তু কিছুটা তো আমাদের বুঝতেই পারছেন স্যার, সার্জিও গোরের জি, ভিজিট, ক্যান্সেলেশন অফ দ্য ডিনার, তারপরে যাদের সাথে দেখা করেছে এর মধ্যে জামাতের সাথে দেখা করে নাই, শিবির বা এদের সাথে দেখা করে নাই। তো এই আপনি সাবের চৌধুরীর সাথে দেখা করেছে, তারপরে গিয়ে দেখা করেছে আমাদের ত্রিবেদীর সাথে। তো বুঝতে পারছেন এইখানে গেম চলছে, আর এটা এই সরকারের ফেভারে গেম চলছে না। তাহলে সরকার কি বুঝতে পারছে না? মানে নিশ্চয়ই তাদের মধ্যে তো অনেক ধরনের অনেক বুদ্ধিজীবী রয়েছেন। পর একটি কথাই বলবো, করাচিতে জন্ম নেওয়া হায়দার। তা আপনি কি মনে করেন যে এইটা জনাব তারেক রহমানকে এই কথা বলা হয়েছে, এইটা আপনারা বিশ্বাসও করেন না এবং আপনারা মনে করেন যে এইটার সাথে আপনারা একমত না, এবং এটা আমি বলতে শুনছি যে অনেকেই আপনাদের মধ্যে বলছে যে এটা ভয়াবহ অশ্লীল, আপনিও কি তাই মনে করেন? তো অস্ট্রেলিয়ার জায়গা না, একটা হলো ডিলেজিমেট চাইল্ড আর একটা ইলেজিমেট অথবা লেজিট চাইল্ড যেটা বলি, অর্থাৎ বৈধ অবৈধ সন্তান। তো যেই শব্দটা সেখানে এসেছে অবৈধ কোনো একটা শব্দের সাথে রিলেট করা, সেটা তো আসলে সঠিক না। আমার কাছে আমি আমার কাছে একটা হলো আমার কি কাছে অবশ্য ওয়াইতে আমার কি কাছে অবশ্য ওয়াই আমার কাছে অবশ্য স্ট্যাটাসটা পড়ে এরকম মনে হয় নাই, আমি যেহেতু বাক্সাতে, আমার কাছে মনে হয়েছে যে এটা ইঙ্গিত করা হইতেছে যে তিনি এখন আসলে কার বা কোন জায়গাকে তার পলিটিক্যাল আইডল ভাবতেছেন, আমার এরকম মনে হয়েছে। না, এটা ভাবতেই পারে, হুম। কিন্তু ভাবার জায়গা এমন কোনো জায়গা হওয়া উচিত না যে জিনিসটা একটা অসত্য তথ্য মানে উপস্থাপন করে। সেই জায়গাটা আপনি এর মধ্যে তো কোনো তথ্য ভাষা দেওয়া হয় নাই। না, এটার মধ্যে আপনি ইঙ্গিতটা বোঝেন, আপনি একটু পড়বেন আবার বলবেন, আমি এটা উচ্চারণ করতে চাই না। ওকে, এটার মধ্যে ইঙ্গিতটা ঠিক আছে, তাহলে এই যে ইঙ্গিতটা, সেই ইঙ্গিতটা কি শুধু তারেক রহমান সাহেবকে দেওয়া হয়েছে বলে সেটা অন্যায় হয়েছে, নাকি বিএনপির যে কোনো নেতা বা একজন খালেদ মহিউদ্দিনকে দেওয়া অন্যায় হইতো? আপনি কি মনে করেন যে তার এই ইঙ্গিতটা যে কোনো যে কাউ যে যে কাউকে যে কাউকে দেওয়া? আমি আপনার বক্তব্যগুলি শুনতেছিলাম জনাব পাটোয়ারি, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে বলেছেন ডেসপিকেবল টুট টুট টুট, ইজ ইট ওকে? জি, জি, আমি এটা বলি নাই। আমার কথাটা যদি আপনি বক্তব্যটা আরেকটু টেনে দেখেন তাহলে সেখানে বলেছিল, এটা হলো মির্জা ফখরুলের যিনি জামাই, উনি বলেছিলেন, আমি সেখানে বলেছিলাম তারা এই ধরনের আমি কথাগুলো আমি আমি বলেছিল। আমি আমি আপনাকে শোনাই, আপনাকে কি আপনি কি বলেছেন? একটু একটু আমি একটু একটু প্রথম থেকে শোনাবেন, প্রথম মাঝখানে থেকে শোনাবেন না, না প্রথম থেকে না, মাঝখান থেকে, কারেক্ট মি ইফ আই এম রং, আমি অনেকবার শুনছি, আমার ভুল হইতে পারে, আমি নোট নিছি লাইক মাই আর্লি ডেজ। তো আমি বলি, আমার আপনি বলছেন মির্জা ফখরুলের যে মেয়ের জামাই আছে না, ফাহাম, ফাহাম ভাই যাকে বলে, উনি একটা কথা বলতেন, সে কথাটা হচ্ছে ডেসপিকেবল টুট টুট টুট। এই শব্দগুলি আবিষ্কারই করা হয়েছে সালাউদ্দিনের জন্য, এই শব্দগুলি বলাই হয়েছে সালাউদ্দিনের জন্য। ইজ ইট ওকে? না, আমি আজকে মাঝখানে শুনতে পাই না, আবার একটু বলবেন। তারেক রহমানের বুঝ নাই, সালাউদ্দিনের উপর ভর করে কখনো কখনো। আরো পজ, মির্জা ফখরুল ইসলামের মেয়ের জামাই আছে না, ফাহাম, ফাহাম ভাই, ওই যে ফাহাম আব্দুল সালাম, উনি একটা শব্দ বলতো ডেসপিকেবল টুট টুট টুট, এই শব্দগুলি বলাই হয়েছে সালাউদ্দিনের জন্য। এটা আপনি বলছেন, এখন এটা ঠিক আছে? না, এটা এটা আমি বলতেছি, এই জন্য আমি কিন্তু ডট ডট শব্দটার কখনো আমি উচ্চারণ করতে যাইনি। ফাহাম ভাই বলেছিলেন, ওনার আপনি যদি যে লেকচারটা উনি দিয়েছিলেন যে কেন বাঙালিরা এরকম সহিংসতা বিশ্বাস করে, কেন এরকম ঠিক হয় না, ইন জেনারেল অনেকের কথা বলছিলেন, জনাব ফাহাম আব্দুল সালামের কথা আমি শুনছি, আপনি একদম বলছেন এই ডেসপিকেবল টুট 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 শব্দটাও আসলে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের জন্য। যদি উনি যে কথাটা ইন জেনারেল বলছে, সেই ক্যারেক্টারের পিপল তো পৃথিবীতে বসবাস করে না, করে না? অবশ্যই করে। এবং উনি যে শব্দটা বলেছিলেন এটার পরে কিন্তু ডট ডট শব্দ আমি কখনো উচ্চারণ করতে পারি না এবং করব না আমি। কিন্তু হলো আমি এই কনটেক্সটটা রিলেট করে ওইখানে ওনার সাথে আমি কানেক্ট করেছি, কিন্তু আমি বলি না যে এই ধরনের শব্দ উচ্চারণ করা উচিত। এটা ফাহাম ভাই করতে পারে, না আমি কখনো মুখে এটা উচ্চারণ করব না। কিন্তু শব্দটা বানানোই হয়েছে সালাউদ্দিন সাহেবের জন্য।
শব্দটা বানানো হয়েছে কেউ যদি ওই ক্যারেক্টারে আসে। এখন যদি ক্যারেক্টার গুলো আপনি আমাকে বিস্তারিত বলতে বলেন, তাহলে আমি ক্যারেক্টার গুলো বলবো কেন কেন বলেছি। না না, আপনারে আমি বিশ্লেষণের জায়গায় আমি যাইতেছি না, আমি বলতেছি আপনি যেটা বলছেন এটা মিন করছেন, এবং আমরা যারা ফাহাম আব্দুল সালামকে চিনি বা এই শেখ হাসিনার সময় দীর্ঘ সময় ধরে তার অসাধারণ বাগ্মিতায় তিনি যেসব কথা বলেছেন যেগুলি আমাদের কানে সবার আসে, যতই আমরা টুট 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 বলি এটা আমরা সবাই জানি, আপনি বলতেছেন এইটা বলাটা ঠিক আছে, ইজ ওকে। ফাহাম ভাই যে এই শব্দটা বলেছে, এটাকে আপনাকে যদি প্রশ্ন করি, উনি কি এই শব্দটা বলা ঠিক করেছে? ফাহাম ফাহাম এই কথাটা বলা ঠিক করছে কিনা? জি। ও ফাহাম ঠিক করছে কিনা সেটা জাজমেন্ট তো আমার না, আমি তো বলছি আমাকে গালি দিলেও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আপনিও আমারে বলতে পারেন ডেসপিকেবল টুট টুট টুট, ইটস ওকে, আমার জন্য না। ঠিক আছে। আপনার বলাটা ঠিক আছে কিনা সেটা আপনি বলেন, আপনি একজন পাবলিক না। ফিগার, পলিটিক্যাল লিডার, আপনার বলাটা ঠিক আছে? না, আমি 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 এটা কখনো বলতে পারবো না, এই জন্য হলো আমি কি শব্দটা বলতে পারবেন না? উচ্চারণ করি আপনি না, টুট এক টুট নম্বর। টুট দিয়েই বলবেন। আমি ডট ডট বলছি, টুট টুট বলি নাই। এখন এই ডট ডট যে শব্দটা, এটা আমি বলতে পারবো না, কারণ এটা যেই ভাষাটা ফাহাম ভাই ব্যবহার করে ওই ভাষা আমরা ব্যবহারে আমরা অভ্যস্ত না। ওকে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হলো যে এখানে ভাষার চেয়েও আমি যে কনটেক্সটটা বুঝাইছি এটার জন্য, যদি আমি ভাষায় বুঝাইতাম তাহলে তো আমি ফাহাম ভাইয়ের রেফারেন্সটা টানার দরকার হইতো না, অথবা ওই সিচুয়েশনটা ক্যারেক্টারটা একসাথে ম্যাচ করার আমার দরকার হইতো না, তাহলে তো আমি ডিরেক্টলি বইলা দিতে পারতাম। এটা সচরাচর বাংলাদেশে সবাই বলে, মারামারি, আমরা নোয়াখালীতে বলি কাজ্জা লাগলে সবাই এগুলা বইলা দেয়। এই ধরনের শব্দ ব্যবহারে আমরা অভ্যস্ত না, যার জন্য আমি কখনো বলিনি। আপনি জনাব তারেক রহমানকে বুঝনাইয়ের জায়গাটা থেকে এইচএসসি পাস প্রধানমন্ত্রী বলছেন, ইটস ফাইন, আমার কাছে কোনো অসুবিধা নাই যে এইচএসসি পাস, আপনি তার এইচএসসি পাস মনে করছেন, আপনি এইচএসসি পাসে বলছেন, কিন্তু পাস দিয়ে কি আপনি একটা লোকের বিবেচনা করেন? মানে ধরেন আপনি মাস্টার্স পাস, সেই জন্য আপনি এইচএসসি পাস লোকের থেকে একটু ভালো, বেটার? না, আমি এটা দিয়ে জাজমেন্ট করতে চাই না। তো জাজমেন্টটা তখন আসে, একজন আপনার ব্রাজিলের যে প্রেসিডেন্ট যিনি ছিলেন, শ্রমিকদের থেকে যিনি এসেছেন, প্রেসিডেন্ট লুলা মেবি, তো উনি কিন্তু শ্রমিকদের থেকে এসে প্রেসিডেন্ট হয়েছেন, অথবা পৃথিবীতে অনেকজন আছে তারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন। তো নেতৃত্বের জায়গাটা যখন আপনি পৃথিবীর এজেন্সটা বুঝতে পারবেন মানুষ কি চাচ্ছে। দেখুন, আপনার এটা আমি যখন বলেছিলাম বাচ্চারা হাঁটু পরিমাণ পানি, কারো গলা পরিমাণ পানি, ওই অবস্থায় তারা হলো পরীক্ষার হলে যাচ্ছে। আপনি চিন্তা করেন, আপনিও ওই সময় এইচএসসি পরীক্ষার্থী, এবং আপনি সকালবেলা দেখলেন যে হলো বাসার সামনে হলো গলা পরিমাণ পানি। তখন আপনি একটা আবেদন জানাইলেন যে ঠিক আছে, আজকের পরীক্ষাটা যদি বাতিল করা হয়, যেহেতু আপনি নগর ব্যবস্থাপনা করতে পারছেন না, অথবা আপনার আগের সরকার করতে পারে নাই, কিন্তু পরিস্থিতিটা তো বিরাজ করছে তখন আপনি তাকে বললেন আজকে পরীক্ষাটা না নিয়ে তাহলে আপনি কালকে নেন। আপনি তাদের বাসায় ডিবি পাঠাইলেন, তাদেরকে হেনস্থা করলেন, এই তুমি কোন কলেজে পড়ো, তাদেরকে পলিটিক্যাল ট্যাগ দিলেন। এবং যে এই পরীক্ষার ব্যবস্থা, সেখানে আমি বলেছিলাম বাংলাদেশের যারা শিক্ষার্থী তাদেরকে একটা টেস্টিং প্রক্রিয়ায় নেওয়া হয়। আফ্রিকান অঞ্চলে যেমন এই ওষুধটা ভালো নাকি খারাপ ইঁদুরকে দিয়ে টেস্ট করা হয়, তারপরে মানুষকে খাওয়ানো হয়। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু খারাপ না ভালো, এটা যখন আপনার একজন প্রাইম মিনিস্টার অথবা হোয়াট এভার, এটা হলো শিক্ষা সচিব অথবা শিক্ষা মন্ত্রী যেই হোক না কেন, তার মধ্যে যদি এই বোধ সম্পূর্ণ জায়গাটা না থাকে, তখন আসলে ওনার শিক্ষা ব্যবস্থায় আর কতটুকু, এটা ধরেন ক্লাস 5 পাস হইলেও ওনার মধ্যে বুঝে আসতো না, আবার খুব পিএইচডি হলো তার মধ্যে এই সম্পূর্ণ বোর্ডটা আসতে পারতো না। এখন এইখানে কথাই আসলো যে 5 পাস হলেও উনি বুঝতেন না, পিএইচডি হইলেও উনি বুঝতেন না, তাহলে আপনি তাকে এইচএসসি পাস কেন বললেন? হ্যাঁ, ওইখানেই একটা শিক্ষার্থীদের বলা হয়েছে যে বাচ্চারা তোমরা ঘরে যাও। এখন যেই বাচ্চা পোলাপাইনগুলা কয়েকদিন আগে বের হয়ে আসছে যে বাংলাদেশের ফেসিবাদী সিস্টেম, তাহলে তাদের বুঝটা আছে মাথায় ক্লিয়ার নাকি ক্লিয়ার নাই, আপনি বলেন। না না, আমি আপনার কথা বুঝতে পারতেছি না, মানে আপনি বলতেছেন যে এটার সাথে তো সার্টিফিকেটের কোনো সম্পর্ক নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি পিএইচডি পাইছে, হ্যাঁ, সার্টিফিকেটের সম্পর্কটা কি? সার্টিফিকেটের সম্পর্কটা কেন আসতেছে সেটাই ব্যাখ্যা করতেছি আমি। আপনি বাচ্চাদেরকে কেন হলো গালি দিলেন বাচ্চা বলে? মানে যেই পোলাপাইনগুলা ক্লাস 10 ছিল অথবা ইন্টারে ছিল, সেই পোলাপাইনগুলা অভ্যুত্থানের সময় হলো বুঝেই তো ফেসিবাদের বিরুদ্ধে। কে গালি দিছে মুরগি বলে? শিক্ষামন্ত্রী দিয়েছে। ওকে, আপনি এই কথাটা একটু মনে রাখেন যে শিক্ষামন্ত্রী দিয়েছে। ওকে, জি অবশ্যই। ওকে, তো শিক্ষামন্ত্রী দিয়েছে, তাহলে তো শিক্ষামন্ত্রী তো যার ক্যাবিনেটে আছে তাকে আপনি এইচএসসি পাস বলে কি এই গালিটার জবাব দেওয়া হলো? না, এই গালি তো মানে শিক্ষার্থীদেরকে যখন কথাটা বলা, আমি কিন্তু ওনাকে গালি দিতে চাই নাই, যে হলো এইচএসসি পাস, ওনার যদি বোধসম্পন্ন থাকতো
তাহলে উনি ওই বিষয়টা হলো রিয়ালাইজ না না, এটার সাথে পাশের কি সম্পর্ক? এটার সাথে পাশের কি সম্পর্ক? এটার পাশের সম্পর্কটা এটাই আছে, যদি উনি বিকজ ইউ আর ভেরি শিক্ষিত প্রাউড হলে যে বুঝতাম। আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে না, 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 মাস্টার্স করে না, না, আসছেন, আর আমি- যারা এইচএসসি দেখেন, পাস, আমি- মেট্রিক পাস, আমি- আপনি আমি- দেখেন আমি একইভাবে এটা বেগম জিয়াকে বলা হইতো সে সময় নন মেট্রিক, 8 ফেল, 8 পাস, একই সংস্কৃতি না এটা? না, এটা একই সংস্কৃতি না। ওই সময় দেখা হয়েছে আপনি তো 8 পাস, আপনি কি করেন? কিন্তু আপনি যখন আমাদের বাচ্চাদেরকে গালি দিবেন অথবা তখন আপনি শিক্ষার্থীদের বলবেন গালি আপনি দিবেন, এইচএসসি পাস, আপনি কি বুঝবেন? না না, আমি তাকে এটা বলি না যে আপনি এইচএসসি পাস হলে আপনি কি, আমি গালি দিতে চাই না তাকে, আমি তাকে রিলেট করার চেষ্টা করেছি। না না, আমি আপনি relate করার চেষ্টা বলছেন যে তার করেছি। বুঝ নাই কারণ সে এইচএসসি পাস। হ্যাঁ, বুঝ নাই, এটা কি আপনি মনে করেন প্রধানমন্ত্রী বুঝ আছে? নাই তো। যদি বুঝ থাকতো ওই দিন শিক্ষার্থীদেরকে পাঠাতো না। বাংলাদেশে মাস্টার্স পাস প্রধানমন্ত্রী আমরা দেখছি, পিএইচডি পাওয়া, নোবেল পাওয়া সরকার প্রধান আমরা দেখছি। বুঝ নিয়ে সবার বুঝ নিয়ে প্রশ্ন করা যায়, তার সাথে পাশের কাকে কোনো সম্পর্ক দেখছিলেন? নাই। পাস করার নিয়ে আর তাদের কাকে সম্পর্ক দেখছিলেন? নাই। পিএইচডি পাস করা প্রায় রাষ্ট্র ডক্টর ছিল? মোহাম্মদ ইউনূসকে দেখছি। ডক্টর ইউনূস তো ওই সময় শিক্ষার গুরুত্ব দিয়েছিল, অনেক কিছু না না, change আমি প্রস্তাবনা শিক্ষার বলেছিল গুরুত্বের এটা কথা সংস্কার বলতেছি না, করার কিন্তু জন্য। আমি শিক্ষার গুরুত্বের কথা বলতেছি না, আমি বলছি পাস ছাড়াও অনেক প্রশ্ন করা যায়, আপনি নিজেও অনেক প্রশ্ন করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে। জি, তো সেইটা পাশের সাথে নাই তো, কিন্তু আপনি এটা বলছেন। হাউএভার আপনি আরেকটা কথা বলছেন যেটা আমার খুব মানে মানে একটু কানে লাগছে। আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর ওয়াইফের কি কোনো কনস্টিটিউশনাল পজিশন আছে, বা তার কোনো মেয়ের ওর মানে গভর্নমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্টের টাকা দিয়ে রাষ্ট্রের প্রোগ্রামে উনাকে বা উনার মেয়েকেও নিয়ে আসা হচ্ছে? এটা তো সারা পৃথিবীর নর্মস ভাই। বাংলাদেশে যাদের আচ্ছা, আমি মাত্র 3টা দেশের না, না, উদাহরণ না, দেই, আমি মাত্র মানে- 3টা দেশের উদাহরণ দেই। কানাডার প্রধানমন্ত্রীর ওয়াইফের কোনো কনস্টিটিউশনাল পজিশন নাই, ব্রিটেনের প্রধানমন্ত্রীর বউয়ের কোনো রকম কনস্টিটিউশনাল পজিশন নাই অথবা জামাইয়ের, এবং জাপানের প্রধানমন্ত্রীর বউয়ের বা জামাইয়ের কোনো কনস্টিটিউশনাল পজিশন নাই, কিন্তু তারা অনেক সময় ভলান্টারিলি রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করেন। জুবাইদা রহমান বা জাইমা রহমানকে এই কথা বলার কি যুক্তি আসলে? আমি কথাটা বলেছিলাম যে সাধারণত অন্য দেশের হলো একটা হলো কনস্টিটিউশনাল জায়গা থেকে ফার্স্ট লেডি, না, সেটা শুধু প্রেসিডেন্সিয়াল শাসনের ক্ষেত্রে, আর কোথাও ফার্স্ট লেডি থাকে না, প্রেসিডেন্সিয়াল। শুধু প্রেসিডেন্সিয়াল। কিন্তু অথবা রাষ্ট্রীয় কোন জায়গায় অনেকে কনস্টিটিউশনাল পদে তাদেরকে নিয়ে আসে, অথবা আমি বলেছিলাম আমি কানাডা, ব্রিটেন এবং জাপানের উদাহরণ দিলাম, তাদের কেউ কনস্টিটিউশনাল পোস্টে নাই, ইউরোপের কোথাও নাই, আমি জার্মানিতে ছিলাম, চ্যান্সেলর বইয়েরও নাই। সেখানে ম্যাককার্নের ওয়াইফ কোন রাষ্ট্রীয় ইনস্টিটিউশনে গিয়েছে আমাকে একটু দেখাবেন। রাষ্ট্রীয় ইনস্টিটিউশন অনেক কিছু তিনি বলে ভলান্টারিলি। আপনি টনি ব্লেয়ার বলে ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার স্ত্রীকে আপনি চেনেন? তার স্ত্রীর নামটা মনে আছে? হ্যাঁ, চিনি, পরবর্তীতে সবকিছু হয়েছে। কিন্তু এখন যেই আমি কোশ্চেনটা তুলেছিলাম যেহেতু বাংলাদেশে ফার্স্ট লেডি নাই, 2 নম্বরের জিনিস হলো বারাক ওবামার যে মিশেল ওবামা, উনিও কিন্তু রাষ্ট্রীয় অনেক কাজে বা বাহিরে অংশগ্রহণ করতেন না, একটা ফাউন্ডেশনের নাম দিয়ে বা কোনো কাজে। পৃথিবীর অনেক দেশে এই কাজটা হয়ে থাকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অনেক জায়গায় হয়ে থাকে। আমি বলেছিলাম যখন আপনি রাষ্ট্রীয় একটা মন্ত্রণালয়ের জনগণের ট্যাক্সের টাকা খরচ করছেন এবং ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আপনি প্রমোশন কাজ চালাচ্ছেন, আপনি ভলান্টারি কাজে অংশগ্রহণ করেন। সো আপনি একজন ডাক্তার, আমাদের হেলথ সেক্টর ধ্বংস হয়ে গেছে, আপনি সেখানে গিয়ে কাজ করেন, নো প্রবলেম। আমি যখন গিয়ে দেখি ঢাকা মেডিকেলে ওয়াশরুমে হলো গন্ধ আসতেছে, তো আপনি সেই ওয়াশরুমে যান, আপনি তো সেখানে যাচ্ছেন না। আপনি যখন একজনের ইন্টেনশনটা বুঝবেন, আপনি দেখেছেন জাইমা রহমানের যখন কথাটা এসেছে, অনেকে বলেছে গালি দিয়েছি, আপনি আজকে এখানে টকশোতে একটু প্রমাণ করে যাবেন আমি কি গালি দিয়েছিলাম বা কি করেছিলাম। আমি প্রশ্ন করতেছি যে আপনার প্রবলেমটা কোথায়? জুবাইদা রহমান এবং জাইমা রহমান আনঅফিশিয়াল জায়গাগুলিতে গেলে আপনার কি সমস্যা, নাকি আপনি যেভাবে বলে দিবেন সেভাবে যাইতে হবে? না, কোনো সমস্যা নাই কোথাও যদি যায়। বাট আমাদের জায়গাটা হলো, আপনি যান ঢাকা মেডিকেলের একটু ওয়াশরুমটা দেখেন, ঢাকা মেডিকেলের একটু সামনে যান, আপনি হলো সোহরাওয়ার্দী মেডিকেলের একটু যান, আপনি মুগদা মেডিকেলে একটু যান, আপনি পঙ্গু হসপিটালের একটু যান। মানে আপনার যে প্রফেশন, অর্থাৎ আপনি একজন ইকোনমিস্ট, আপনি গিয়ে হলো পারমাণবিক বোমা বানাচ্ছেন, বললেন যে আমি এটা সবচেয়ে পারবো, আমার হলো এই ক্ষমতা আছে, এই পাওয়ার আছে, আপনার যে এক্সপার্টিস জায়গাটা আপনি ওখানে কাজ করেন, এটা তো নো প্রবলেম। কিন্তু আপনি রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম, ইউ আর স্পন্সরিং ফ্রম দ্য ট্যাক্স অফ দ্য পিপল, আপনি জনগণের টাকা দিয়ে যখন কাউকে এইভাবে উপরে উঠানোর চেষ্টা করবেন, সেটা হলো অবশ্যই আমাদের সেই জায়গা হলো কথা বলা উচিত। ওকে ফাইন, আমি আপনার এই কথার সাথে কিন্তু আমি আমার অনেকগুলি ব্যাপারে কথা বলতে, বাংলাদেশের আমি অনেকগুলি ব্যাপারে কথা বলতে তো তার হ্যাঁ, আপনি যদি বলেন ডাক্তার জুবাইদা রহমান, দেখেন ওনাকে বাংলাদেশের সবাই শ্রদ্ধা করে, এটা তো কোনো ডাউট নাই, কিন্তু ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো পদবি আছে নাকি নাই?
বাংলাদেশের, আমি আপনাকে বললাম তো, ইউরোপের অনেকগুলি দেশে যেখানে প্রাইম না মিনিস্টার আপনি উদাহরণে যাবেন, আমি আপনাকে যে না আমি না আপনাকে যে নাই নাই কোশ্চেনটা থাকে করেছি না তো, সেটা প্রধানমন্ত্রীর নাই। স্ত্রীর আচ্ছা জন্য কোনো আপনারা কনস্টিটিউশনাল পোস্ট থাকে না তো। না আপনি এবং আপনার জোবাইদা রহমানও একজন বাংলাদেশের সিটিজেন বা নাগরিক, আপনিও একজন নাগরিক, এই তো নাকি? না, পার্থক্য আছে। যিনি কি অফিস পার্থক্য? হোল্ড করেন অর্থাৎ রাষ্ট্রের প্রধানের দায়িত্ব থাকেন, সরকার প্রধানের দায়িত্ব থাকেন, তাকে এরকম অনেক দায়িত্ব পালন করতে। আচ্ছা, হাউএভার আমি আপনাকে বলছি, আপনার কথা শুনতে আমার খুবই আপনি ভালো তো লাগে। এটা আপনার না, আমার মতন কেন, করে আপনি সারা পৃথিবীর এটা বলতেছেন। নর্মস রে ভাই। আপনি এটা ব্রিটেনের জন্য নর্মস, কানাডার জন্য নর্মস, জাপানের জন্য নর্মস, পৃথিবীর যেসব দেশে প্রধানমন্ত্রী শাসিত সরকার আছে এটা অলমোস্ট সব দেশের জন্য নর্মস। আমি ঘেটে দেখছি ভাই, আপনি বাসায় গিয়ে চেক করে দেখেন। বাংলাদেশের আমি চেক করে কথা বলেছি। বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, ধরেন প্রধানমন্ত্রীর লাইন আপটা পরবর্তীতে ঠিক করা হয়, অর্থাৎ অমুক ফ্যামিলির কে পরবর্তীতে প্রধানমন্ত্রী হবে, এরপরে কি হবে। তো যেই সরকারি 5 বছর সরকারে থাকে, দেখা গেছে উনি হলো এটার মধ্যে হলেও স্পন্সরিং করার চেষ্টা করা হয় ওকে, বিভিন্ন ফাইন ফাইন, প্রতিষ্ঠান, আমি আপনার কথা এই জায়গাটা, এই সংস্কৃতিটা বাংলাদেশে বাদ দেওয়া উচিত। আমি উনি মনে করি যাইতে যে- পারে সিটিজেন, আমি কিন্তু মনে- প্রায়োরিটি বেসিসে ওনার ঢাকা মেডিকেলে যাওয়া উচিত। আমি মনে করি যে আপনার বক্তব্যটায় আপনার এই পয়েন্ট তোলা, আপনার যুক্তি আমি পুরাটাই বুঝতে পারছি, কিন্তু একই রকম পয়েন্ট বা যুক্তি যাকে আপনি আমাদের সরকার বলতেছিলেন একই বক্তব্যে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, সেই ডক্টর ইউনূস যখন তার মেয়েকে নিয়ে অন্তত বেশ কয়েকবার রাষ্ট্রীয় অনুষ্ঠানে গেলেন, বিদেশে গেলেন, জাতিসংঘে গেলেন, 11টা সফরের মধ্যে অর্ধেকের মধ্যে গেলেন, তখন আপনি এই প্রশ্ন তুলছিলেন যে হু ইজ শি টু অ্যাকম্পানি মিস্টার ইউনূস। যে প্রধানমন্ত্রী যদি কোথাও যেয়ে থাকে, প্রধানমন্ত্রীর সাথে যদি ওনার ফ্যামিলির সবাই গিয়ে থাকে, আমাদের কোনো আপত্তি নাই। সেকেন্ড হলো, আপনি যে কোশ্চেনটা তুলছেন, আপনার মনে হয় জানার কথা যে অনুসর যখন বাংলাদেশে এসেছিলেন, উনি অপারেশন থিয়েটার থেকে এসেছিলেন এবং উনি খুবই অসুস্থ, কিন্তু ওনার সাথে এক কোম্পানি দেওয়ার মতন কে আছে ফ্যামিলির বলেন? উনি যখন একটা ফ্লাইট করতেছে, তো ওনার যে ট্যাবলেটটাও ধরিয়ে দেওয়ার, এটা কে আছে একটু বলবেন আপনি? আপনি তো ওনার ফ্যামিলি সবকিছু সিচুয়েশন, আপনি তো কথাটা নিয়ে এসেছেন। তাহলে বিদেশে যাইতে সময় আপনি তো কথা- ওনার ফ্যামিলির কারো ওনার সঙ্গে থাকতে হইতো, সেই জন্য উনি বিদেশে গেছেন। মানে আপনি তো জানেন উনি আপনি কি অসুস্থ খেয়াল করছেন? এবং ওনার আপনি কি সাথে খেয়াল করছেন এবং ওনার- বাংলাদেশেও বিভিন্ন ওনার রাষ্ট্রীয় মেয়ে কোন অনুষ্ঠানে, প্রোগ্রামে? বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার মেয়ে উপস্থিত ছিল, আপনি খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, কিন্তু হলো উনি কিন্তু এটা রাষ্ট্রীয় বলেন প্রোগ্রামে নাই। এরকম দেখেছেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে, ডিরেক্টলি সেখানে গিয়ে হলো ওনার মেয়েকে পাঠাচ্ছে, যাও তোমাকে হলো রাষ্ট্রীয় প্রটোকলে সবকিছু স্পন্সর করে জনগণের কোটায় আমি তো চলে যাচ্ছি, পরবর্তীতে তোমাকে প্রধানমন্ত্রী বানানো হবে। এই জন্য আমার মনে এই যে এই এই জায়গাটা পাটোয়ারি, দেখেন নাই, দেখেন। আমার মনে হয় জনাব পাটোয়ারি, আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি জি, যে please আপনি বলেন। যান, নো প্রবলেম, আপনি যান, নো প্রবলেম, কিন্তু আপনি আগে বাথরুমে যান, সাথে যাইতে ঢাকা পারেন, মেডিকেল কলেজে বাথরুমে প্রধানমন্ত্রী যান। ফ্যামিলির জন্য। কিন্তু প্রথম একটা কাজ হলো, সেটা হলো মানে ওই ব্যক্তিটার জায়গার যাওয়াটা কোন জায়গায়। আপনি যদি একটা এক্সপার্টিস হন, তাহলে আপনি সেখানে হেল্প করেন, আমাদের বাংলাদেশে অনেক উপকার হবে। ঠিক আছে ভাই, আপনি ওইখানে করলেন না, আপনি অন্য জায়গায় করলেন, কিন্তু করার পরে হলো দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীও নাই, কেউ নাই, উনি হলো চিফ গেস্ট এবং একটা রাষ্ট্রীয় অতিথি প্রোগ্রাম, তারপরে হলো ওইখানে হলো স্পন্সরিং করা হচ্ছে জনগণের টাকায়। সো ওই জায়গায় ওই সংস্কৃতিটা আসলে পরিবর্তন করা উচিত। ইফ ইউ বিকাম দ্য প্রাইম মিনিস্টার, আপনি মনে হয় এটা করবেন না, এই ধরনের পরিবারতন্ত্রের একের পর এক লিগেসি টানবেন না। যদি মানুষ ভোট দেয় তখন হবে, সেটা দেখা যাবে তখন। আচ্ছা, আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি আমি। আপনি জি। বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকার সাহেবের কথা, মানে আপনার ভাষায় বলি, ওয়াকার সাহেব একটা কথা বলছিলেন যে তিনি সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করেন এবং তিনি বলেছিলেন যে তিনি চাঁদাবাজির পক্ষে না। ওই ব্যক্তিটাই যখন, অর্থাৎ ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, ওই ব্যক্তিটি যখন তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে, তখন তার সততা নিয়ে প্রশ্ন আছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশে ইলেকশন 2026-এ যেটা হয়েছে, সেটা ওয়াকার যাকে ঠিক করে দিয়েছে তারা পাশ করছে, যারা ঠিক করে দেয় না তারা ফেল করছে? হ্যাঁ, সেটা তো আমি সরাসরি কোশ্চেন তুলেছিলাম যে আমি নিজেও তো ইলেকশন করেছিলাম, আমি সেখানে ছিলাম। যে আমার যখন 8টার দিকে রেজাল্টটা অফ হয়ে গিয়েছিল, সেই অফিসে ডিজিএফআই থেকে যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো সেগুলো বসেছিল, মির্জা আব্বাসের ওয়াইফও সেখানে ছিলেন, এবং বিভিন্ন জায়গায় স্টেট লেভেলে বিভিন্ন ইন্টারনাল ওয়েতে সেই কাজগুলো আমরা পাচ্ছিলাম যে কোথায় কি হচ্ছিল, এবং আমি তো এটা প্রত্যক্ষ সাক্ষী ছিলাম। তো তাহলে আপনি বলবেন রেজাল্ট ঘোষণার সময় সেখানে ডিজিএফআই এর কাজ কি, আর্মির যে গোয়েন্দা সংস্থাগুলো সেখানের কাজ কি? আপনার তারপর আমরা বক্তব্যটা বিভিন্ন অনুযায়ী জায়গা থেকে ওয়াকার সাহেব তারেক রহমানকে চুজ করেছেন এবং ক্ষমতায় বসিয়েছেন, হ্যাঁ, এটা দুর্নীতিবাজ আপনি তারেক স্বীকার রহমান। করেন, আপনি এটা স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের হলো যখন
5 তারিখে মানে আগামীকালকে 2024-এর যে ডেটটা ছিল, সেই 24-এ কিন্তু সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা আমি হয়েছিল। 2026-এর এবং ইলেকশনটার কথায় আসি। 2026-এর ইলেকশনটা মানে ফ্রি কেন অ্যান্ড বলেছিলাম সেই জবাবটা, ফ্রি অ্যান্ড ফেয়ার কেন হয় নাই, বলেছিলাম ফ্রি অ্যান্ড ফেয়ার হয় কেন নাই। বলেছিলাম ওয়াকার সেই সাহেব যাকে জবাবটা তো চাইছেন, আপনার নিতে হবে। ওয়াকার সাহেব যাকে মানে একটু চাইছেন, ধৈর্য রাখুন, তাহলে আমি তো 30 সেকেন্ডে উত্তরটা দিতে সময় দিবেন আমাকে। না না, তো সেই জায়গাটা থেকে আমি যখন ধৈর্য রাখতেছি। আপনি কথাটার মধ্যে বলুন, মানে মানে আপনাকে কথাটা বলতে হইলে 5 আগস্ট 24-এ যাইতে হবে। না 24-এর জন্যই যাচ্ছি যে ক্যান্টনমেন্টে তো সকল রাজনৈতিক দলকে নেওয়া আছে, ইলেকশনটা কিভাবে এসেছে সেটা তো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং ইলেকশনের সময় হলো পুরো বাংলাদেশের মিলিটারি সিস্টেম তো মাঠে অ্যাক্টিভ ছিল, ছিল নাকি ছিল না? হ্যাঁ, মাঠে আপনি অ্যাক্টিভ ছিল, বলেন। মাঠে অ্যাক্টিভ ছিল। তো সেখানে তো ইন্টারফিয়ারেন্সের অবশ্যই আর্মি জেনারেলের ছিল। আমার প্রশ্নটা কি আপনি তো উত্তর 5 দিলেন? তারিখে যে আমার প্রশ্নটার উত্তর কি আপনি দিলেন? আপনি কি মনে মানে করেন আপনি যদি যে আমি আমাকে প্রশ্ন করেন, যে আপনার যদি অনুষ্ঠান হয় ইয়েস নো, তাহলে আপনি আমাকে কোশ্চেন ইয়েস করেন, নো আমি না, ইয়েস নো ইয়েস নো উত্তর না, দিব। ইয়েস নো না, আপনি বিস্তারিত বলেন, এরপরে আপনি অভয় জি। দিলে, অনুমতি দিলে আমি বলবো আপনাকে। আমি না, প্রশ্নটা আপনি আবার করি। আমার অনুমতি নেওয়া লাগবে না। আমি আপনার এখানে আমার guest, অনুমতি আপনি কারোই নেওয়া লাগে আপনি না। অনুমতি আমার কারোই অনুমতি নেওয়া লাগে না। অনুমতি নেওয়াটা হচ্ছে আমার কথার, মানে এটা একটা প্লিজের বঙ্গানুবাদ। আমি জিনিসটা বলি। আচ্ছা ওয়াকারুজ্জামান 2026-এর ইলেকশনে যাকে চেয়েছেন তাকে ক্ষমতায় বসিয়েছেন, এবং সেটি দুর্নীতিবাজ তারেক রহমানের ক্ষেত্রে এটা উনি করেছেন। যার কারণে ওয়াকারুজ্জামান আপনার কাছে, আমি গালি বলবো না, আপনার বাকস্বাধীনতায় তাকে বলেছেন যে যখন মানুষের বয়স হয়, শেষ বয়সে মানুষকে ভূতে ধরে, ইউ আর সো কনফিডেন্ট অ্যাবাউট ইট, ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখতে শুরু করে, এবং হি ডিড ইট। যে ওয়াকারুজ্জামানই চেয়েছেন তারেক সাহেবকে ক্ষমতায় বসাইতে। আপনি এইটার ব্যাপারটা একটু বলেন। এটা আমার প্রশ্নটা একটু ইলাবোরেট করে, আপনি যখন একটু সময় দিলেনি, এটা আপনি বিশ্বাস করেন কিনা, এবং আপনার যে দল এনসিপি, আপনার যে জোট জামায়াতে ইসলামী, তারাও বিশ্বাস করেন কিনা, এবং আপনি প্রথমত যে বক্তব্যটা বলেছেন আপনি কাট বক্তব্যটা দেখেছিলেন। আমি যদি ফুল যে বক্তব্যটা সেটা আপনি অ্যালাউ করলে তাহলে আমিও বলবো, কিন্তু আপনার যে কোশ্চেনের উত্তরটা, আমরা মনে করি যে এখানে বহিঃশক্তি, আওয়ামী লীগ এবং এখানে মিলিটারির বিভিন্ন অফিসারের সাথে একটা নেকজাস তৈরি হয়েছিল, ফলত ওই নেকজাস থেকে এই ধরনের একটা ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা হলো আমি ইলেকশনের পরে ক্লিয়ার করেছিলাম, এর পরবর্তীতে বিরোধী দলীয় নেতাও এই বিষয়টা ক্লিয়ার করেছে, আপনি যদি বক্তব্যগুলো শুনেন। আপনি কি আরেকটু পরিষ্কার করবেন, মানে আপনার, মানে বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমানকে আমি ইন্টারভিউ করেছি, জনাব শফিকুর রহমানকে আমি জিজ্ঞেস করেছি, কিন্তু যেমন তারেক সাহেবকে জিজ্ঞেস করেছি তেমন শফিকুর রহমান সাহেবকেও জিজ্ঞেস করেছি, আপনারা কি মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? শফিক সাহেব কি বলেছেন? শফিক সাহেব কি বলেছেন? শফিক সাহেব বলেছেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইলেকশন, মানে কিন্তু হলো দেশের আমাকে যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউর ক্ষেত্রে উনি স্পষ্ট বলেছেন, আমি বলেছি যে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ মামুনুল হক সাহেব করেছেন। সব কথা তো আর আপনার ইন্টারভিউতে বলে নাই, এর পরবর্তীতেও উনি বক্তব্য দিয়েছে, বক্তব্য দেখবেন, এখন একটু সার্চ করে দেখবেন যে উনি বলতেছেন যে তারেক সাহেব সাহেবকে বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং সেই ইঞ্জিনিয়ারিং এর স্বার্থে ওই সময় আমরা দেশের স্বার্থে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য মেনে নিয়েছিলাম। এই বক্তব্যটা আপনি একটু খুঁজে দেখবেন। আমার মনে হয় যে আপনি ঠিকই বলতেছেন, তিনি এই জাতীয় কথা বলছেন, কিন্তু আবার তো এই কথাও বলতেছেন যে দেশের স্বার্থে যদি এটা এখন মেনে নেন, 5 মাস হয়েছে, এখন আপনারা বা জনাব অলি আহমেদ বা জামাত ইসলামী মিলে সরকারকে ফেলেও দিতে চাচ্ছেন। আপনি তো বলেই দিয়েছেন যে বিএনপি তো ক্ষমতায় টিকবে না, কারণ বিএনপি হচ্ছে রাবিশ পার্টি, এই বিএনপি কখনো আসলে টিকবে না এখানে, তাই না? হ্যাঁ, আমি এখনো বলি এই সরকার হলো টিকবে না, কারণ এই সরকার টিকবে না কারণ ইলেকশনটা 2টা ভোট হয়েছিল, আপনি একটা ভোট মানবেন আরেকটা মানবেন না। ইলেকশনে জনগণের 70% রায় দিয়েছিল। 71-এ যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের আগে জনগণ একটা রায় দিয়েছিল, সেই যুদ্ধতে কিন্তু হলো পাকিস্তানি জান্তা ছিল, তারা সেই জনগণের রায়টা মানে নাই। ফলত একটা দেশে এই ধরনের জনগণ রায়কে বাস্তবায়ন করার জন্য রাজপথে মানুষ নেমে আসে, এবং এখানেও কিন্তু 70% জনগণ একটা রায় দিয়েছিল, আপনি সেই রায়ের দিকে যান নাই। অলরেডি হলো সংসদে একটা সংশোধনী কমিটি গঠন করা হয়েছে, যেটা আমরা বলেছিলাম যেখানে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, এবং সেখানে সালাউদ্দিন অকপটে স্বীকার করেছেন যে আমরা মাঠে জনগণকে প্রতারণা বা বোকা বানানোর জন্য এটা বলেছিলাম, তাহলে তো আমাদেরকে জনগণ ভোট দিত না। ফলত জনগণের সামনে সবটাই স্পষ্ট হয়েছে। জনগণ যদি কাউকে মনে করে যে তাদের জন্য প্রতারণার ফাঁদ পাতা হয়েছে অথবা তাকে বোকা বানানো হয়েছে, সে জনগণ কেন আপনাকে স্কেপ দিবে? ফ্যান্টাস্টিক, দেওয়ার কোনো অবকাশ নাই। আমার কাছে মনে হয়, আমি একটু পুরনো কথায় ফিরে আসি, তার মানে এনসিপি এবং জামাতে ইসলামী, এনসিপি আপনার দল হিসাবে এবং জামায়াতে ইসলামী হচ্ছে আপনাদের জোট সঙ্গী হিসাবে, তারা বিশ্বাস করে যে 2026 সালের ইলেকশন রিগড হয়েছে, ওয়াকার সাহেব
তারেক সাহেবকে ক্ষমতায় বসিয়েছেন? ডিরেক্টলি যদি আপনি বলেন ইয়েস নো, ডিরেক্টলি ইয়েস নো এটা বলা যাচ্ছে না, কিন্তু হলো এখানে না, একটা আপনি তো ডিরেক্টলি ইয়েস নো বলতেছেন পাটোয়ারি সাহেব, আপনি দেখেন আপনি ডিরেক্টলি কিন্তু একদম স্পষ্ট ডিরেক্টলি বলতেছেন ইয়েস নো ওই ব্যক্তি যখন তারেক রহমানের কিন্তু মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে। আপনি এই কোশ্চেনটা যদি উত্তরটা এভাবে নেন আপনি, যে আপনার যখন গণ অভ্যুত্থান হলো তখন তো সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল, এবং পরবর্তীতে কার্যত ইনার ওয়েতে সেখানে তো হলো ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় ইন্টারফারেন্স ছিল, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এবং ইউনূস স্যারের আমলেও তারা স্যারকে ওইভাবে অনেক ক্ষেত্রে কাজ করতে দেয় নাই, এবং সেগুলো আপনাদের সবারই জানা আছে। তো পরবর্তীতে আমরা বলেছিলাম ঠিক আছে, আমরা তাহলে একটা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার দিকে যাব, এবং সেখানে আমরা যখন চুপ্পুর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সেখানে আর্মি চিফ রাজি ছিলেন না। তো এখানে তো মানে একটা স্টেটের কয়েকটা স্টেক হোল্ডার থাকে, এখন আপনি তো সেখানে আমাদের ডিপি স্টেটের জায়গা থেকে ওনাদেরকে হলো বাদ দিতে পারবেন না। যদি বাদ দিতে পারেন তাহলে তা আজকে পর্যন্ত আয়না বা গুমের সেই জায়গাটা আমরা এখনো নিশ্চিত করতে পারি না, যে গুমের বিচার অথবা এই আইনটাতে নতুন করে প্রণয়ন হবে, অথবা যাদেরকে হলো বিচারের আওতায় নেওয়া হলো তাদেরকে এসিতে গাড়িতে করে নেওয়া হচ্ছে এবং সেখানে আলাদা জায়গায় তাদেরকে রাখা হচ্ছে। তো এটা তো স্পষ্ট হচ্ছে যে কোথায় কোথায় তাদের একটা প্রভাব এই বলয় ডিপ থাকে। স্টেটের পার্ট যেমন মিডিয়া, এই ডিপ স্টেটের পার্ট কি ডক্টর মোহাম্মদ ইউনূসও ছিলেন? ডিপ স্টেটের পার্ট ডক্টর ইউনূস আছেন নাকি নাই সেটা তো আপনি ডিপ স্টেট ভালো করে বুঝেন, তো সেই জায়গাটা আমি ব্যাখ্যা দিতে পারবো না বা উত্তর দিতে না পারবো না না ডিপ না, স্টেট কেন কোনটা কেন কেন বাকি। আমি প্রশ্ন কারণ করতেছি যে আপনি কয়েকটা লক্ষণের কথা বললেন, আর আমার চোখে লক্ষণ কি? আমার চোখে লক্ষণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি যাকে কোত্থেকে জানি আইনা নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, সেই নিরাপত্তা উপদেষ্টা বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। কোথাও থেকে আইনা না, বিএনপি পাঠাইছে। ও, বিএনপি পাঠাইছে। তো আর ডক্টর মোহাম্মদ ইউনূস এটা না হজম করছে। পাঠাইলে কিভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে হজম করছে, এখন? ডক্টর মোহাম্মদ ইউনূস হজম করছে তাকে, উনি বুঝেন না কিছু। ডক্টর ইউনূস তো শুধু এটাও হজম করে না, অনেকেও হজম করছে, সবাইকে নিয়ে চলতে চেয়েছে, একটা মানে উনি ইউনিটি বা শুধু ঐক্য হজমই গড়ে করে তুলতে গেছে। চেয়েছে। উনি উনার অ্যাটর্নি জেনারেল এখানে আইনমন্ত্রী হয়েছে, উনার প্রেসিডেন্টকেই প্রেসিডেন্ট রাখা দেওয়া হয়েছে, উনার কারণেই এই আপনারা যাকে অসম্মান করে রাষ্ট্রপতির কথা যে বলে, উনার কারণেই রাষ্ট্রপতির কাছে শপথ দেওয়া হয়েছে। কারণ উনি কাকে অসম্মান করা না, হয়েছে? সম্মান অসম্মান আমি উজ্জ্বল করলাম যে ধরেন সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা বলেন যে উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসই ওই রাষ্ট্রপতির কাছেই আপনাদের শপথ নিতে বাধ্য করছে, তাই না? না, ডক্টর ইউনূস বাধ্য করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার কাছেই শপথ নিতে চাইছেন। অ্যাবসলিউটলি। সাবেক ছাত্রলীগ ক্যাডার যেই চুপ্পু সাহেব, ওনাকে সাহেবে বলি যেহেতু উনি একটা বড় মাপের ক্যাডার, তো উনি ওই সময় হেড অফ দ্য স্টেট তো রাষ্ট্রপতি ছিল। আমরা সেই সময় বলেছিলাম যে স্টেটটা এটার বাইরে গিয়ে আমরা নতুন ভাবে গঠন করতে পারি কিনা। তো সেই সময় তো সকল শক্তি রাজি ছিল না, এটা ইতিমধ্যে মির্জা ফখরুল ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? দিয়েছিল। ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? ডক্টর ক্ষমতাটা ওই সময় যদি ডক্টর ইউনূস জনগণের যে ম্যান্ডেট সেটার উপরে উনি করতেন, কিন্তু 5 তারিখে যখন সব রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ডক্টর ইউনূসের কি করার ছিল আপনিই বলেন। না 5 তারিখে যা যা কিছু করা হয়েছে সেটাকে আপনি বলতেছেন প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, রাইট? প্যাকেট করে নেওয়া হয়েছে। প্যাকেট ছাড়াও অনেকে গেছেন রাজপথ থেকে, প্যাকেট ছাড়াও অনেকে গেছেন, আমরা তো প্যাকেট ছাড়াও গেছে, যেমন প্যাকেট ছাড়াও অনেকে গেছে। হ্যাঁ, প্যাকেট ছাড়াও অনেকে দৌড়ায়, ওদিকে ফোন পাইলে অনেকে দৌড়ায়। এটা বাংলাদেশের একটা বদ অভ্যাস। এটা পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, এখন এটা পাকিস্তানে আছে। জামাত ইসলামীর প্রধান প্যাকেট সহ গেছেন, প্যাকেট করে নিয়ে গেছেন নাকি এমনি গেছেন? আপনি কেন জামাত ইসলামী স্পেসিফিক বলতেছেন? আপনি কেন স্পেসিফিক বিএনপি? জামাত ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান, আমি বলি জামাত ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান সবার আগে বলছেন, সেজন্য আমি জামাত ইসলামী বলবো, তারপরে বিএনপি বলবো, তারপর জাতীয় পার্টি বলবো। আপনাদের তখনও কোনো পার্টি হয় নাই, আপনাদের মধ্যে থেকে কি প্যাকেট হয়ে গেছে, প্যাকেট ছাড়া গেছে সেটাও বলেন, একবারে সবগুলি বলে দিলাম। আমাদের থেকে কেউ প্যাকেট হয়ে যায় নাই, আমরা রাজপথে ছিলাম। ওকে, আর জামাত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি? আমি তো কোনো রাজনৈতিক দল স্পেসিফিক করি না, আমি তো সব রাজনৈতিক দলে গিয়েছিল সেখানে। না, আপনি বলছেন কেউ প্যাকেট গেছে, কেউ প্যাকেট ছাড়া গেছে। আপনি মানে কেউ স্বেচ্ছায় গেছে, কেউ স্বেচ্ছায় গেছে, কেউ নিজের ইচ্ছা গেছে। কে গেছে নিজের ইচ্ছা? সবাইকে প্যাকেট করে নেওয়া হয়েছিল। কেউ ক্যান্টনমেন্টে নিজের ইচ্ছা যায়, কার ভাল লাগে? যারা রাজনীতি করে পাবলিক আইতে, তারা তো কেউ আসলে ক্যান্টনমেন্টে যাইতে চায় না। এবং আমরা তো এটা বিশ্বাস করি যে ক্যান্টনমেন্টে হলো রাজনীতিকে ম্যাডলিং করা উচিত না, এবং যেটা বাংলাদেশে বরাবরই হচ্ছে, এটা কেউ অস্বীকার করার জো নাই যে হচ্ছে। যে আমরা চাই না এটা থাকুক। আমি একটু শিক্ষায় ফিরে আসি। আপনি অভিযোগ করতেছেন, একবার আপনি বলতেছেন যে এই ছাত্রদেরকে বাজে কথা বলেছেন শিক্ষামন্ত্রী,
আরেকবার আপনি বলতেছেন ওই একই বক্তৃতার মধ্যে আপনি বলতেছেন রাজপথে যত ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে এইটা হচ্ছে কি নাম জানি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা না কি জানি, মাহাদি আমিন, উনার হলো নতুন করে খায়েশ হয়েছে শিক্ষামন্ত্রী হওয়ার, এই জন্য রাস্তায় পোলাপাইন নামাই দিছে মিলনকে পদত্যাগ করার জন্য। আমি বলবো সরকারের মধ্যে শস্যের মধ্যে ভূত আছে। আপনি এই বক্তব্যটাকে একটু ইলাবোরেট করবেন কিনা, মানে মাহাদি এই পুরা আন্দোলনটা করাইছে শিক্ষামন্ত্রী হওয়ার জন্য। হ্যাঁ, মাহাদি ভাইয়ের আমি মনে করি যে যে এখানে তার একটা খাহেশ আছে এবং উনি শিক্ষা মন্ত্রণালয়ে অনেক স্পেসিফিক বক্তব্য দিয়ে থাকেন এবং ভিতরে এটা অনেকের মধ্যে আলোচনা আছে মাহাদি ভাই এটা হতে চায়। এটা ইনফরমেশনটা আমার থেকে পাওয়া না, এটা আমি বিএনপির মধ্য থেকে পেয়েছি। বিএনপির ওরা আপনাকে মিলন ভাই বলতেছেন যে মাহাদি হইতে চাইতেছেন শিক্ষামন্ত্রী। কেন বিএনপি অথবা এনসিপি কি বিএনপি কি বিদেশে থাকে নাকি যে আমাদের সাথে আড্ডা গল্প না না, কিছু হয় না? আড্ডা গল্পের মধ্যে আপনাকে যে তথ্য দিল সেইটাই আপনি বিশ্বাস করলেন নাকি কোনো স্পেসিফিক মাহাদি এটা করছে দেখেন ও শিক্ষামন্ত্রী হইতে যাচ্ছে? কারণ আপনি খুব স্পেসিফিকলি বলতেছেন নতুন করে শিক্ষামন্ত্রী হওয়ার খায়েশ জাগছে, আপনি একদম খুব স্পেসিফিক এবং উনি রাজপথে ডক্টর দেখেন কয়েকটা নিউজ কিন্তু কয়েকদিন ধরে আসতেছে, অনেকে আশা আকাঙ্ক্ষা আছে যে ক্যাবিনেট কখন সফল হবে, কে ঢুকবে কে বের হবে। ফলত এটা স্বভাবতই থাকে, এটা যে কোনো হলো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ইনার প্রতিদ্বন্দ্বিতা থাকে, আউটার প্রতিদ্বন্দ্বিতা থাকে। ফলত এই সরকারের মধ্যেও অনেক ইনার প্রতিদ্বন্দ্বিতা, যেমন নুরুর ইচ্ছা কেন ফুল মিনিস্টার হয় না, সাকিবের ইচ্ছা কেন ফুল মিনিস্টার হয় না। এখন তো আবার আপনি আমাকে কোশ্চেন করবেন যে আমি জানি কিভাবে। ফলত একটা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষার জায়গা থেকে তার কর্মীদেরকে বোঝানোর জন্য অনেক আকাঙ্ক্ষা থাকে এবং সেখানে অনেক মিনিস্টারের মধ্যে আবার নিজেদের ইনার স্ট্রাগল থাকে যে কে মিনিস্টারকে সরিয়ে আমি হইতে পারি কিনা, কে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে। মানুষ প্রমোশন চাইবে না, তো থাকে ওই ইন জেনারেল বিষয়টা বলছি। নিশ্চয়ই এটা আপনাদের কাছে খুব যে আহামরি বড় কিছু মনে হয়, এটা আমার না কাছে না, আশ্চর্য আপনি লাগে। একজন মানুষের নাম ধরে বলতেছেন, বাচ্চাদের যে রাস্তায় নামানো হয়েছে, ঝামেলা করা হইতেছে, রাস্তায় পোলাপাইন নামাই দিছে, আপনি বলতেছেন সেটা হলো মিলনকে পদত্যাগ করার জন্য, কারণ জনৈক মাহাদি আমিনের শিক্ষামন্ত্রী হওয়ার খায়েশ হয়েছে। দেখেন এখানে মাহাদি আমিন ভাই তো ঢাকা 14তে ইলেকশন করতে চাইছিল, যেখানে তুলিয়াফা ইলেকশন করতে চেয়েছিল। এখন রাজনীতিতে দেখা গেছে আপনি কোথাও ইলেকশন করতে চান, আপনি প্রধানমন্ত্রী হইতে চান, ফলত আপনি হলো কিছু ফ্রেঞ্জ এলিমেন্ট পাঠানোর আপনি চেষ্টাই করবেন যাতে ওই লোকটা একটু বিপদে পড়ে, মুখটা একটু খারাপ হয়, তাহলে সে হতে চায়। আর বাকি এখানে কন্টেস্টর বা কন্টেন্ডার কেউ নাই, একমাত্র মাহাদি আমিন আছে, উনি এটা হইতে চায়। উপদেষ্টা উনি অনেক জ্বালায় আছে, উপদেষ্টা হলে অনেক সুযোগ সুবিধা থাকে না, ফাইল টাইল সাইন টাইন করতে পারে না, জাস্ট একটু উপদেশ দিয়ে যায়। এটা আপনার এডুকেটেড গেস নাকি আপনার কাছে কোনো তথ্য আছে? আপনি মানে আপনার মনে হয় ব্যাপারটা মানে ইজ ইট ওকে যে আপনার তথ্য না পাইলে বা আড্ডা না হলে আলোচনা না হলে তো আমি এটা কোনো স্টোরি, এটা ইতিহাসের কোনো স্টোরি বলতেছি না, যা চলতেছে এগুলো বলতেছি। আপনি আপনার কাছে কেন মনে হলো যে শিক্ষামন্ত্রী মিলনকে আপনার প্রোটেক্ট করতে হবে, মাহাদি আমিনকে থেকে আপনার রক্ষা করতে হবে, মানে এইটা কেন মনে হয়? না, আমি মিলনকে প্রোটেক্ট করার কথা বলি না। মিলন ভাই যে ওই আগের কালে যেভাবে হলো জানালা দিয়া উকি দিয়ে দুর্নীতি বা নকল বন্ধ করছেন, ওই এডুকেশন এটা না। আমাদের কথা ছিল হোল এডুকেশন সিস্টেমটা যাতে হলো পরিবর্তন হয়, একটা সংস্কার আসে প্রথমত। দ্বিতীয় কথা হলো মিলন ভাই যেইভাবে এই জিনিসটা ট্যাকল করেছেন ওটা ট্যাকল দিতে পারেন না। মিলন ভাই যেভাবে কাজ করতেছেন ওই কাজটাতে উই আর নট দ্য স্যাটিসফাইড, নট অনলি উই আর। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিতে পারবো, যেটা হলো আমার সামনে হচ্ছে ঢাকা আটে হলো আইডিয়াল কলেজের অধ্যক্ষর কয়েকজন চলে গিয়েছেন বা কয়েকজন আসছেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বাসাবো থানার মুস্তাফিজুর রহমান হিরুকে বানা হয়েছে, উনি হলো জবিউল্লাহ ভাই, যিনি হলো বিএনপির সবকিছু অ্যাডমিনিস্ট্রেশন। আপনি বক্তব্য আমি শুনছি, হ্যাঁ বলেন। হ্যাঁ জবিউল্লাহ ভাই শ্যালক হিরু ভাইকে। তো ওইখানে হলো ওনারা পাচ্ছিল না, পরে হলো মানে আমাকে যেটা হলো টিচাররা জানিয়েছিল ওইখানের। তো পরবর্তীতে ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে ফোন দিয়েছে, চেয়ারম্যান বলতেছে আমি কি করব। পরে মিলন ভাইকেও ফোন দিছে, মিলন ভাই বলতেছে যে আমি কি করব ভাই, এখানে আব্বাস ভাই আমার দূরে থাকা ভালো। ভাই এগুলা খুবই ওপেন সিক্রেট কথাবার্তা, এগুলো স্কুলের হলো ক্লাস 10 এর বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাইবেন ওইখানে। এবং বাচ্চারা যারা আন্দোলন করলো তাদেরকে আপনি বললেন যে পোলাপানরে ঝামেলা করতে মাহাদি আমিন নামাইছে, মানে বাচ্চাদের আন্দোলনের আসলে সেই অর্থে কোনো ইচ্ছা ছিল না, মানে যেহেতু মাহাদি আমিন নামাইছে। আন্দোলন না, একটা হলো আন্দোলন তো বিক্ষুব্ধ করা হয়েছে, মিলন সাহেব ব্রয়লার মুরগি বলে তাদেরকে বিক্ষুব্ধ করেছেন এবং তাদের ইলজিক্যাল কিছু সিদ্ধান্ত তাদের উপরে চাপিয়ে দিয়েছেন। এটা যেমন সত্য, প্রত্যেকটা আন্দোলনে কিছু হলো বিভিন্ন স্টেক হোল্ডার ঢুকে পড়ে, এক একজনের এক একটা স্বার্থ। এখন দেখেন ওই স্বার্থ থেকে ফসলটা কে তুলতে চায়। ঠিক আছে, মিলন ভাই গেল,